আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 6 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা আই বাটন অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই বলা হয় ইউঝু রাজ্যের সঙ্গে তারা যুদ্ধ করতে চায় না, প্রথমে শান্তি চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ইউঝু রাজ্যের রাজা এতে রাজি না হয় লিয়াং রাজ্যের সৈনিকেরা তাদের সঙ্গে অনেকদিন যুদ্ধ করে। শেষ পর্যন্ত তারা বেশ দীর্ঘ সময়ের জন্য যুদ্ধবিরতি দেয়। এই সবকিছু শেষে দুয়ানজু যখন শিমুর সঙ্গে গিয়ে ফুলের বাগানে দেখা করে, শিমু তাকে একটা বড়ি দিয়ে বলে এটা খাও। সে কোনো কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে। তখন শিমু অবাক হয়ে বলে তুমি কি জানো এটা কি ছিল? দুয়ানজু জানতো শিমু তার কোনো ক্ষতি করবে না, সে তাকে অনেক বিশ্বাস করার জন্যই খেয়েছে। শিমু তাকে বলে সেই চকলেটের ভেতর স্পিরিট ল্যাটার্ন ছিল। তখন সে অবাক হয়ে জানতে চায় এটা আবার কি। শিমু জানায় এটা হচ্ছে এমন এক ধরনের জাদুর লাঠি যেটা সমস্ত স্পিরিটেরা অর্জন করতে চায়, আর এটার সাহায্যে যে কোনো স্পিরিটের পাওয়ার 10 গুণ বেড়ে যায়। সেটা এখন তোমার মাঝে আছে। এটা বলেই সে স্পিরিট পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। এরপরে সে দুয়ানকে বলে ওয়েলকাম টু স্পিরিট ল্যান্ড। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর স্পিরিটদের মতো উড়তে শুরু করে। তাদের মতোই বাতাস দেখতে পাচ্ছিল, সবকিছু সাদা কালো দেখতে পাচ্ছিল। সে ওখানে অনেক আনন্দ করে, অনেক ঘুরে বেড়ায়। এরপরে শিমুর কাছে যায়। দুয়ানজু বুঝতে পেরেছিল সে তাকে এই পাওয়ার দিয়েছে কারণ শিমু যেহেতু এখন একটা ইন্দ্রিয় নিয়ে নেবে, তাই সে আবারও আগের মতো পাওয়ারলেস মানুষ হয়ে যাবে আর তাকে প্রোটেক্ট করতে পারবে দুয়ানজু। এবার তাদের দুজনের ডিল অনুযায়ী আবারও দুয়ানজু নিজের একটা ইন্দ্রিয় শিমুকে দিয়ে দেয়। আর এবারের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় ছিল, সেটা হচ্ছে ঘ্রাণ অনুভব করা। এখন শিমু গন্ধনার অনুভূতি পাওয়া মাত্রই দুয়ানজু তার চোখ চেপে ধরে, যেন সে কোনো কিছু না দেখে প্রথমে গন্ধ অনুভব করতে পারে। এটা যেহেতু ফুলের বাগান ছিল তাই সে অনেক সুবাস অনুভব করতে পারছিল। এরপরে দুয়ানজু যখন তার চোখ খুলে দেয় তখন সে বলে আবারও মানুষের দুনিয়ায় তোমাকে স্বাগতম। শিমু এখন আশেপাশের সবগুলো ফুলের গন্ধ নিতে থাকে। এত সুন্দর গন্ধ নিয়ে সে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল আর দুয়ানজুও তার আনন্দ দেখে অনেক খুশি হয়। সে তার জন্য কিছু ফুল নিয়ে যায়। তখনই শিমুর তার শরীর থেকে গন্ধ পায়। সে তার অনেক কাছাকাছি চলে যায় আর গন্ধ নিতে থাকে, যে কারণে দুয়ানজু একটু আনকমফোর্টেবল ফিল করে। শিমু তাকে জিজ্ঞাসা করে এটা কিসের গন্ধ? তখন সে বলে এটা এক ধরনের পারফিউম, যেটা আগার, উড আরো বিভিন্ন ধরনের গন্ধ দিয়ে বানানো হয়েছে। শিমু অনেক ভালোভাবে এটার গন্ধ অনুভব করে আর এরপরে বলে তোমার শরীরের এই গন্ধ খুবই সুন্দর। এখন তারা দুজন যখন বসে বসে কথা বলছিল, দুয়ানজু তাকে বলে তোমার যখন এই গন্ধগুলো এত বেশি পছন্দ, তাহলে তোমাকে এই গন্ধ এক্সপিরিয়েন্স করার জন্য আমি তোমাকে লিয়াং শহরে পাঠাতে চাই। সেখানে একটা পারফিউমের দোকান আছে, তুমি সেখানে পৃথিবীর প্রায় সব রকমের গন্ধ খুঁজে পাবে। সেগুলোর সাহায্যে তুমি আমার জন্য একটা পারফিউমও তৈরি করতে পারো। শিমু বলে যদি আমি না পারি তখন? দুয়ান বলে তুমি অবশ্যই পারবে, আমার বিশ্বাস আছে। শিমু জিজ্ঞাসা করে কতদিন লাগবে? দুয়ান বলে যতদিনে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে ততদিন। এদিকে ইয়োঝু রাজ্যের ফুজিয়ান শহর দেখানো হয়। দুয়ানজু সেই শহরে ঘুরে ঘুরে স্পিরিটদের মতো গায়েব হয়ে সবকিছু দেখছিল। শিমু যেহেতু তাকে স্পিরিট বানিয়ে দিয়েছে, এজন্য তাকে সাধারণ মানুষেরা খালি চোখে দেখতে পাচ্ছিল না। অন্যদিকে শিমু এখন সেই পারফিউমের দোকানে যায়। এই পারফিউমের দোকানের মালিকের নাম ছিল রুইউ। শিমু এখন তাকে একটা পারফিউমের ব্যাগ এবং দুয়ানজুর দেওয়া চিঠি দেখায়, যেখানে লেখা ছিল এই মেয়েটি যেন শিমুকে সুন্দরভাবে পারফিউম বানানো শেখায়। অন্যদিকে দুয়ানজু যখন শহর দিয়ে হাঁটছিল তখনই দুইজন স্পিরিট মারামারি করছিল। তাদের মধ্যে একজন স্পিরিট একটা মানুষকে অ্যাটাক করতে যাচ্ছিল, যেটা দেখে দুয়ানজু তার তরলের সাহায্যে তাকে মেরে ফেলে। তখন সেই মেয়ে স্পিরিট এসে তাকে জিজ্ঞাসা করে সে কে আর এখানে সে স্পিরিটদেরকে কেন মারছে। দুয়ানজু তখন তাকে সরি বলে। তখনই মেয়েটির নজর তার কাছে থাকা সেই তরলের দিকে পড়ে। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তার কাছে মানুষদের তরল কোত্থেকে এলো। মেয়েটির তার ওই তরলের প্রতি অনেক লোভ হচ্ছিল। দুয়ানজু বলে তেমন কিছু না, রাস্তায় পড়েছিল আর আমি তুলে নিয়েছি। এটা শুনে সেই মেয়েটি রেগে বলে আমি কিন্তু তোমার অনেক সিনিয়র, আমার বয়স 600 বছর। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ছোট, আমার সঙ্গে এত ফাজলামো করতে আসবে না। দুয়ান তাকে সরি বলে এবং জিজ্ঞাসা করে সে ওই ছেলেটার পিছনে কেন দৌড়াচ্ছিল। এখানে আমরা জানতে পারি এই মেয়েটি আসলে ভয়েড ল্যান্ডে যেসব স্পিরিটেরা অপরাধ করে তাদেরকে ধরার কাজ করে। এই স্পিরিট বিনা অপরাধে একটা মানুষকে মেরেছিল, এজন্য সে তাকে ধরার চেষ্টা করছিল, কারণ তাকে 32টা গোল্ডেন স্পিরিট স্টোন জরিমানা করা হয়েছিল। এটা শুনে দুয়ান অনেক অবাক হয় আর তাকে বলে আমি স্পিরিট ল্যান্ডের শাসন সম্পর্কে এখনো জানি না, আমি অনেক ছোট, তুমি কি আমাকে এসব কিছুর আইন কানুন সম্পর্কে জানাবে? মেয়েটি তখন বলে এখন আমার সময় নেই, যেহেতু পৃথিবীতে এসেছি একটু আনন্দ করি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। দুয়ানজুও তার পিছু পিছু যেতে থাকে। তারা যে গলি দিয়ে যাচ্ছিল সেখানে অনেক অ্যান্টিক পিস বিক্রি করা হচ্ছিল। সেই ভূত একটা একটা করে অ্যান্টিক পিস চুরি করে নিচ্ছিল। দুয়ানজু প্রথমে এই টেকনিক শিখে নেয় আর এরপরে ওই লোকগুলোকে টাকা দিয়ে দেয়। এদিকে শিমু তার ঘ্রাণ শক্তির সাহায্যে অনেক সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্টস গুলো চুজ করে সেন্ট বানানোর জন্য। এটা দেখে তো ওই মেয়েটা একদম অবাক হয়ে যায় আর বলে প্রথমবারেই আপনি এত ভালো জিনিসগুলো চুজ করেছেন, আপনি আসলে অনেক ট্যালেন্টেড। তখন সে মনে মনে বলছিল এই সবকিছুর ক্রেডিট দুয়ানজুর।
কারণ তার কারণে আমি এত ভালো একটা ইন্দ্রিয় পেয়েছি। যাই হোক, উপকরণ যেহেতু সে বেছে নিয়েছে, এবার সে পারফিউম বানানো শিখছিল। অন্যদিকে সেই স্পিরিট মেয়েটার সঙ্গে বসে কথা বলছিল। ওই মেয়েটার কাছে থেকে সে শিমুর ব্যাপারে জানতে পারে, যে কিনা তাদের স্পিরিট ল্যান্ডের মধ্যে সব থেকে বেশি ক্ষমতাশালী এবং শক্তিশালী। এমন কোনো স্পিরিট নেই যে তার সঙ্গে মোকাবেলা করতে পারবে। এসব কথাই চলছিল, তখনই সেখানে শিমু চলে আসে। শিমু যে স্পিরিটদেরকে দেখতে পাচ্ছে এটা দেখে তো সেই মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায়। পাশে দিয়ে একটা ফেমাস লোকের গাড়ি যায়, যেটা দেখে লোকেরা ভিড় করে, আর সেই স্পিরিট মেয়েটা ওইদিকে দৌড়ায়। ইউঝু রাজ্যের এই ফেমাস লোকটা অনেক বেশি বড় লোক ছিল, আর তার কাছে অনেক অ্যান্টিক এবং পুরাতন কালেকশন ছিল। সে এখন শিমু এবং দুয়ানজুর দিকে তাকালে দুয়ানজু বলে, সে আমাদেরকে দেখতে পাচ্ছে। শিমু তখন বলে, হতে পারে। এটা দেখে দুয়ানজু তার হাত নাড়ে, এটা পরীক্ষা করার জন্য সে আসলেই তাদেরকে দেখতে পাচ্ছে কিনা। যাই হোক, সেই লোকটা যখন ভেতরে প্রবেশ করে তখন শিমু দুয়ানজুকে নিয়ে সেখানে থাকা মার্কেটে ঘুরে বেড়ায় আর সমস্ত খাবারের গন্ধ নিতে থাকে। এমনকি ওখানে থাকা জিনিসপত্র, কাঠ, কয়লা, কেক সবকিছুর গন্ধ নিচ্ছিল। সে তার পাশে গায়েব হয়ে যাওয়া দুয়ানজুর সঙ্গে কথা বলছিল, যাকে কেউ দেখতে পাচ্ছিল না। এটা দেখে ওখানকার মানুষ ভাবছিল সে হয়তো পাগল। কিছুক্ষণ পরেই আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘ করে আসে এবং সেখানে বৃষ্টি হয়। এই প্রথম শিমু বৃষ্টির গন্ধ পায়। মাটিতে বৃষ্টির ফোঁটা মিশে একটা বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়েছে, যেটা তার অনেক ভালো লাগে। এমনকি এই বৃষ্টির গন্ধ তো আমারও অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে সে ওখানে বসে বসে অনেক পুরাতন, প্রায় 18 বছর, 10 বছর, 20 বছর পুরাতন ওয়াইনগুলোর গন্ধ নিচ্ছিল এবং সেগুলো পান করছিল। দুয়ানজু তাকে এত বেশি ড্রিঙ্কস করতে বারণ করে, কিন্তু সে তার কথা শোনে না। সে বলে, আমার কাছে আর মাত্র কয়েকদিনই আছে, আমাকে এনজয় করতে দাও। তখন দুয়ানজু আর তাকে কিছুই বলে না। শিমু প্রায় রাত পর্যন্ত ড্রিঙ্কস করে, আর এত বেশি ড্রিঙ্কস করে যে সে ওখানে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে দুয়ানজু হাসে, আর এরপরে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ঘুমন্ত শিমুকে দেখে তার এত ভালো লাগে যে সে একটা কবিতা বলে, আর এরপরে বলে, তোমার এই দীর্ঘ আয়ুতে নিশ্চয়ই অনেক স্পিরিটরা তোমার প্রেমে পড়েছে। তোমার এত সুন্দর চেহারা, এত কোমল ত্বক, এত সুন্দর ব্যবহার যে কাউকে পাগল করে দেবে। তখন সে ঘুমের মধ্যেই বলে, তোমার চোখগুলো অনেক সুন্দর। তখন দুয়ানজু বলে, তাই নাকি? তাহলে এই চোখগুলো দেখতে হলে তোমার উচিত হবে আমাকে বাঁচিয়ে রাখা। শিমু এখন বালিশের সঙ্গে তার হাতটাকেও জড়িয়ে ধরে। দুয়ানজু এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তার এত কিউটনেস ইগনোর করতে পারে না। সে তার ঠোঁটে একটা কিস করে ফেলে। তখন তো শিমু জেগে যায় আর অনেক অবাক হয়ে যায়। এমন সময় কারো হাঁটার আওয়াজ পেয়ে দুয়ানজু তাকে চুপ থাকতে বলে। সেই রুমে কালো পোশাক পরা কিছু লোকেরা এসেছিল শিমুকে মারার জন্য, কিন্তু ততক্ষণে দুয়ানজু শিমুকে লুকিয়ে ফেলেছিল আর সে তাদেরকে গায়েব হয়ে মারছিল। এতে করে সেই লোকগুলো ভয় পেয়ে যায় আর ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। তারা তাকে মারার চেষ্টা করে, কিন্তু দুয়ানজু তাদের সবাইকে মেরে সেখানে থেকে তাড়িয়ে দেয়। আর একটা লোককে লাস্টে যখন সে মেরে ফেলে তখন তার অতৃপ্ত আত্মাকে উপরের দিকে উড়ে যেতে দেখে। কিছুক্ষণ পরেই সেখানে ইউঝু মাস্টার তাদের সঙ্গে দেখা করতে আসে। এই লোকটা সত্যি সত্যি দুয়ানজুকে দেখতে পাচ্ছিল। তিনি এখন শিমুকে জিজ্ঞাসা করে, তার মতো একটা স্পিরিটকে সে কিভাবে বশে আনলো। মানে স্পিরিটরা তো মানুষদের কথা শুনে না, তাহলে এই ছেলেটা কিভাবে তার কথা শুনছে? শিমু তখন তাকে প্রশ্ন করে, কেন, আপনার স্পিরিট কি আপনার কথা শুনে না? এটা শুনে সেই লোকটা কি বলবে আর বুঝতে পারছিল না। তিনি এখন তাদেরকে বলে, আগামীকালকে আমার বাসায় একটা পার্টি আছে, আপনারা বন্ধু হিসেবে সেখানে এলে আমি অনেক খুশি হব। শিমু বলে, আমি বন্ধু বানাই না, তবে আপনি যখন ইনভাইট করেছেন আমরা অবশ্যই যাব। পরদিন সকালে ওই মাস্টারের কথা মতো তারা গ্রেস গার্ডেন নামক একটা জায়গায় যায়। এখানে অনেক মানুষরা অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিল। শিমু সেই বাগানের ফুলগুলোর গন্ধ নিচ্ছিল। এখন তারা দুইজন ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে সব মূল্যবান জিনিসগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। মাস্টারের যেই জিনিসগুলো পছন্দ হচ্ছে সেগুলো তিনি রেখে দিচ্ছেন, অর্থাৎ যেগুলো আসল সেগুলোর বদলে তিনি তাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছিলেন, আর যেগুলো তার কাছে নকল মনে হচ্ছিল সেগুলো একেবারে ধ্বংস করে দিচ্ছিলেন। এজন্য কিছু মানুষ মালামাল হয়ে যাচ্ছিল আর কিছু মানুষ কান্নাকাটি করতে করতে চলে যাচ্ছিল। এখানে দূর থেকে তারা দুজন ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে এই মাস্টার আসলে আসল অ্যান্টিক পিসগুলো ইচ্ছে করে নিয়ে ফেলছিল আর বলছিল যে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, আর যেগুলোর প্রাইস একটু কম সেগুলোর বদলে তিনি টাকা দিচ্ছিলেন। এসব কিছু দেখে শিমু একটা মহিলাকে বলে, ওই অ্যান্টিক পিসটা আমাকে দাও। এটা শুনে সেই মহিলাটা ওই পিসটা নিয়ে সেখানে থেকে দৌড় দেয়। যখন তারা বাইরে বসেছিল তখন মাস্টার তার জন্য একটা অ্যান্টিক পিস উপহার হিসেবে নিয়ে আসে। এটা খুবই সুগন্ধযুক্ত আগার কাঠ দিয়ে তৈরি করা একটা মালা ছিল। শিমুর তো এই গিফট অনেক বেশি পছন্দ হয়। সেই মাস্টার এখন তাকে জিজ্ঞাসা করে, আপনি এত পাওয়ারফুল একটা স্পিরিটকে কিভাবে নিজের মাস্টার বানালেন? সাধারণত এত পাওয়ারফুল স্পিরিটেরা তো তার সার্ভেন্টের কোনো কথাই শোনে না। শিমু তখন তাকে বলে, আমি তার সার্ভেন্ট নই, আমি হলাম তার মাস্টার আর সে হলো আমার সার্ভেন্ট। এটা শুনে তো সেই লোকটা আরো বেশি অবাক হয়ে যায়। এখন তিনি শিমুকে বলেন, আপনি কি আমাকে আপনার এই স্পিরিট সার্ভেন্টটা দিয়ে দিবেন? তার বদলে আপনি যত টাকা চান আমি আপনাকে দেব, আপনি বলুন কত টাকা লাগবে। শিমু তখন তার কাছে থাকা সেই লকেট দেখিয়ে বলে, আপনার কাছে তো অলরেডি জিলিং টেম্পলের একটা স্পিরিট আছেই,
এটা থাকা সত্ত্বেও আপনি আমাকে আমার স্পিরিট কেন দিতে বলছেন? তখন তিনি অবাক হয়ে বলেন, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? তখন সে বলে, আমি আরো একটা কথা জানি। আমি শুনেছি জিলিং টেম্পলের ওই স্পিরিট নাকি ভয়েডল্যান্ড থেকে পালিয়ে এসেছে, আর সে নাকি কোনো একটা অপরাধ করেছিল। যদি তাকে স্পিরিট রাজ্যের রানী ধরে ফেলতে পারে তাহলে হয় তাকে শত শত বছরের জন্য জেলে ভরে দেবে, আর নয়তো একেবারে মেরে দেবে। তখন তো আপনার কাছে কোনো স্পিরিট থাকবে না, তাই আপনার উচিত এখন থেকে নতুন কোনো স্পিরিটের খোঁজ করা। এটা শুনে ওই লোকটা তখন তাকে বলে, তাহলে এখন কি উপায়? আমার কাছে যদি কোনো স্পিরিট না থাকে তাহলে কি আপনার স্পিরিট আমাকে দিয়ে দেবেন? শিমু তখন তাকে বলে, আমি বিষয়টা ভেবে দেখব। এটা বলেই তারা যখন চলে যাচ্ছিল তখন দূর থেকে সেই জিলিং টেম্পলের স্পিরিট তাদেরকে দেখছিল। সেই দিন রাতে ওই মেয়ে স্পিরিটটা টেম্পলের ভেতরে প্রবেশ করে এবং সবকিছু চুরি করতে শুরু করে। একই সাথে সেই জিলিং টেম্পলটাও নিতে যায়। তখনই সেখানে থেকে জিলিং টেম্পলের মাস্টার সং বেরিয়ে আসে, যে একটা পিচ্চি ছিল। তাকে দেখে সে আবার কুর্নিশ করে, কারণ সে বেশ পাওয়ারফুল ছিল। এখন সে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, আজকে কি বাইরে সে একটা মেয়ের সঙ্গে একটা স্পিরিটকে ঘোরাঘুরি করতে দেখেছে? তখন সে বলে, হ্যাঁ, আমি ওই ছেলেটাকে দেখেছিলাম। সে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কত পাওয়ারফুল? তখন সে বলে, খুব একটা পাওয়ারফুল মনে হয়নি, তবে তার কাছে মানুষের একটা পাওয়ারফুল তরোয়াল আছে। আর তার সাথে যে মেয়ে ছিল সে একদম সাধারণ মেয়ে ছিল। এটা শুনে সে হাসে আর বলে, তার মানে চাং ঠিকই বলেছিল, সে এখন পাওয়ারলেস। মেয়েটি তার কথার মানে বুঝতে পারে না। মেয়েটি এখন তাকে রিকোয়েস্ট করে বলে, ওই ছেলেটির কাছে যে তরোয়ালটা আছে আমার খুব পছন্দ হয়েছে, আমি কি সেটা রেখে দিতে পারি? তখন সং তাকে একটা জাদু গ্লাভস দেয় আর বলে, এটা হাতে পড়ে থাকলে সে ওই তরোয়াল ছিনিয়ে নিতে পারবে, তার কোনো ক্ষতি হবে না। ওই তরোয়াল নিয়ে এসে সে যেন সংকে দেয় আর তাদের দুজনকে আলাদা করার ব্যবস্থা করে। এটা শুনেই সেই মেয়েটি সেখানে থেকে চলে যায়। এরপরে সং সেখানে বসে ঘন্টা বাজাতে শুরু করে। অন্যদিকে ভয়েড স্পিরিট ল্যান্ডে ইয়ানকে যখন বসেছিল তখন তার সঙ্গে জিয়াং আই নামের একটা মেয়ে দেখা করতে আসে। এই মেয়েটি ছিল এই স্পিরিট ল্যান্ডের দ্বিতীয় শক্তিশালী মহিলা। সে এখন ইয়ানকে ঠাট্টা করে বলতে থাকে, শিমু অনেকদিন হলো পৃথিবীতে গিয়েছে, এভাবে অপেক্ষা করতে করতে তো তুমি তার জন্য বুড়ো হয়ে যাবে। তোমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো হাজবেন্ড তার ওয়াইফের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছে, নাকি শিমু এতদিন পৃথিবীতে আছে কারণ সেখানে তার কোনো ছেলেকে ভালো লেগে গিয়েছে। ইয়ানকে তখন তাকে বলে, মনে হচ্ছে তোমার কাছে অনেক বেশি ফ্রি টাইম আছে। তোমার কাছে যখন এতই ফ্রি টাইম আছে তাহলে তুমি 2 কোটি স্পিরিট স্টোন গুলোকে একত্র করার দায়িত্ব নিয়ে নাও, যেন শিমু আসার আগেই কাজগুলো শেষ হয়ে যায়। এটা শুনেই কামচোর মেয়েটি আমার একটা অন্য কাজ আছে বলে সেখানে থেকে পালিয়ে যায়। ইয়ানকে এখন কিছু স্পিরিটদেরকে পৃথিবীতে পাঠায় আর বলে, পৃথিবীতে শিমুর যদি কোনো বিপদ হয় তাহলে তাকে যেন ইমিডিয়েটলি জানানো হয়। পরদিন সকালে শিমু আর দুয়ানজু যখন একসঙ্গে বসে খাবার খাচ্ছিল তখন সেখানে মাস্টার আসে আর তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার এই স্পিরিটকে তার ছেলেকে নিতে পাঠায়। তার ছেলে ইউজু রাজ্যে আসছে, সেই জায়গাটা খুবই বিপজ্জনক, তার ছেলে যদি মারা যায়। তাই সে শিমুকে অনেক রিকোয়েস্ট করে সে যেন দুয়ানজুকে তার ছেলেকে সেফলি বাড়িতে নিয়ে আসতে পাঠায়। শিমু তখন দুয়ানজুকে সেখানে পাঠিয়ে দেয়। তখন মাস্টার তাকে ধন্যবাদ দিয়ে চলে যায় আর শিমু মনে মনে ভাবতে থাকে, আমিও দেখতে চাই এই মাস্টার আর জিলিং টেম্পলের ওই মাস্টার দুইজন মিলে আসলে কি খিচুড়ি পাকাচ্ছে। সেদিন রাতে দুয়ানজু যখন ঘুরে বেড়াচ্ছিল তখনই তার উপরে সেই মেয়ে স্পিরিটটা অ্যাটাক করে দেয়। সে তার কাছে থেকে কায়দা করে ওই তরোয়ালটা ছিনিয়ে নেয়, কিন্তু এরপরও তার কাছে থেকে ওটা নিতে পারে না। তার হাত পুড়ে যায় আর সে ওখানে থেকে পালিয়ে যায়। এরপর দুয়ানজু যখন মাস্টারের ছেলেকে নেওয়ার জন্য যায় তখন সেই ছেলেটি তাকে চিনতে পারে, সে তাকে 17 বলে ডাকে। দুয়ানজন তখন অবাক হয়ে বলে, তুমি আমাকে কিভাবে চিনলে? তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে ছেলেটি একটু অবাক হয়। তখন সে বলে, তোমার বাবা আসলে আমাকে আর আমার বন্ধুকে মারতে চায়, তিনি তো এটা চাল চেলেছেন। এটা শুনে সেই ছেলেটা বলে, তাহলে চলুন দ্রুত যাই, আপনার বন্ধুকে বাঁচাতে হবে। এদিকে শিমুকে দেখতে পাই, সে যখন ঘুমিয়েছিল তখন তার স্বপ্নে তার বাবা এবং মাকে দেখতে পায়। সে তার বাবা মাকে দেখে আবারও অনেক ইমোশনাল হয়ে যায়। সে তাদেরকে বলতে থাকে, তোমরা দুইজন সবসময় আমাকে বলেছো তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে ছেড়ে তোমরা দুইজন একসঙ্গে কেন চলে গেলে? তখন তার বাবা এবং তার মা তার সামনে এসে তাকে বলে, তুমি চাইলে এখন থেকে আমাদের সঙ্গেই থাকতে পারবে, তোমার এই স্পিরিট জীবন শেষ করে আমাদের সঙ্গে চলো, তাহলে আমরা তিনজন একসঙ্গে এক জায়গায় থাকবো। এটা শুনে সে খুশি হয়ে তাদের হাত ধরে। তখনই সে তার কাছে থাকা দুয়ানজুর দেওয়া সেই স্কারলেট থেকে গন্ধ পায়। যখন সে এটা স্পর্শ করে তখন সে বুঝতে পারে সে আসলে স্বপ্নের ভেতরে আছে। তখন সে তার বাবা মাকে বলে, আমার আসল বাবা মা সবসময় চেয়েছেন আমি যেন বেঁচে থাকি এবং ভালো একটা জীবন অতিবাহিত করতে পারি, অ্যাক্টিং করা বন্ধ করুন। এটা বলা মাত্রই সেই দুইটা আত্মা ভ্যানিশ হয়ে যায়। সে বুঝতে পারে জিলিং টেম্পলের ওই স্পিরিট তাকে স্বপ্নের মধ্যেই মারার চেষ্টা করেছে। এখন সে স্বপ্ন থেকে জেগে ওঠে। এরপরে সে বাহিরে গিয়ে ওই মাস্টারকে দেখে তাকে বলতে থাকে, তোমার সঙ্গে হয়তো জিলিং টেম্পলের স্পিরিটের ডিল হয়েছে। সে আমাকে মারার পরে সে হয়তো রাজা হয়ে যাবে এবং তোমাকে অনেক বেশি অর্থ সম্পদ দান করবে, কিন্তু একবারও কি ভেবেছো যদি সে তা না পারে তাহলে কি হবে? এটা বলা মাত্রই তাকে একটা ট্র্যাপ এসে ঘিরে ফেলে আর জিলিং টেম্পলের সেই স্পিরিট বেরিয়ে আসে। তাকে দেখে শিমু বলে, তুমি আগে থেকেই অনেক বেশি লোভী ছিলে, রাগী এবং বোকা ছিলে, তুমি 300 বছরে একটুও বদলাওনি। সং তাকে বলে তার সেই জাদুর লাঠি তাকে দিয়ে দিতে, সেটার মাধ্যমে সে অনেক বেশি শক্তিশালী হতে পারবে। কিন্তু শিমুর কাছে তো সেটা ছিল না। সে তাকে প্রশ্ন করে সে আসলে কেন ভূতেদের রাজা হতে চায়।
উত্তরে সং বলে, এটা তো সব স্পিরিটরাই হতে চায়, কারণ আমি একবার রাজা হতে পারলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব, যা ইচ্ছে করতে পারবো, যা ইচ্ছে অর্জন করতে পারবো, এই পুরো পৃথিবীর ধন সম্পদগুলো আমার হয়ে যাবে। শিমু বলে, স্পিরিটরা তো এই সব কিছু ফিলই করতে পারে না, তাহলে এগুলো অর্জন করে লাভ কি? তোমার উত্তরে আমি একদমই সন্তুষ্ট না, তাই আমি তোমাকে রাজাও হতে দেব না। এটা শোনা মাত্রই সং তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সেখানে দুয়ানজু চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। শিমু দুয়ানজুকে বলে, তুমি একদম ঠিক সময়ে এসেছো। সেখানে মাস্টারের ছেলেও আসে এবং এই সবকিছু জানার পরে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সং যখন দুয়ানজুর সঙ্গে লড়াই করে পারে না, তখন সে তার হাতে থাকা পাওয়ারফুল ঘন্টা বাজাতে শুরু করে, যার ফলে ওখানে থাকা সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। একই সাথে ঘন্টার আওয়াজে তাদের অনেক বেশি অস্বস্তি হচ্ছিল। দুয়ানজু এরও খারাপ লাগে, কিন্তু এরপরেও সে তাকে মারার চেষ্টা করে আর সেই পিচ্চি স্পিরিট সেখানে থেকে পালিয়ে যায়। একই সাথে সে যে ব্যারিয়ার তৈরি করেছিল সেটা বরফে পরিণত হয়ে স্নোফল হয়, যেটা শিমুর দেখতে অনেক বেশি ভালো লাগে। সে এখন দুয়ানজুর কাছে যায় আর তার গায়ের স্মেল নেয়। এরপরে তাকে বলে, তোমার শরীরের গন্ধ সবসময় অনেক সুন্দর। এটা বলে যখনই সে চলে যাবে তখনই দুয়ানজু তাকে জড়িয়ে ধরে আর বলে, এতই যখন ভালো লাগে আমার শরীরের গন্ধ, তাহলে আরেকটু গন্ধ নাও। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার দিকে তাকায়। দুয়ান বলে, আমি যখন তোমার কাছে থেকে দূরে ছিলাম তখন তোমাকে অনেক মিস করেছি। তার এই কথা শুনে শিমুরে যেন একটু ভালো লাগে। কিছুক্ষণ পরে তারা মাস্টারের সঙ্গে গিয়ে দেখা করে। মাস্টারের ছেলে তার বাবাকে রিকোয়েস্ট করে বলছিল, ছোটবেলা থেকে সে তার অনেক ভাইকে হারিয়েছে এই স্পিরিটদের কারণে, তারপরেও সে কেন এই সকল স্পিরিটদের সঙ্গে ডিল করে যাচ্ছে, সে কি এখন তার এই ছেলেকেও হারাতে চায়? তখন তার বাবা অনেক বেশি রেগে যায় আর বলে, আমার যা ইচ্ছে তাই করব। আগে আমরা অনেক গরিব ছিলাম, কত অপমানিত হয়েছি, যদি আমি এসব স্পিরিটদের সঙ্গে ডিল না করতাম তাহলে কিভাবে এত বড় লোক হতে পারতাম, আর তুমি বা কিভাবে এত বড় লোক ছেলে হিসেবে গড়ে উঠতে পারতে? তখন তার ছেলে বলে, বাবা হিসেবে তোমাকে ডাকতে এখন আমার ঘৃণা হচ্ছে। তখন তার বাবা তাকে চড় মারতে গেলে দুয়ানজু বলে, আপনি যে ইভিল স্পিরিটকে মনে করছেন যে তার কারণে আপনি এত বড় লোক হয়েছেন, এরকমও তো হতে পারে যে সেই স্পিরিট আপনাকে দেখে মনে করেছিল সে আপনার মাধ্যমে বড়লোক হতে পারবে, আর একই সাথে আপনার ছেলেগুলোর মাধ্যমেও সে হতে পারে আপনাকে ইউজ করেছে। এটা শুনে তো তিনি অনেক ভেঙে পড়েন, বলেন, যদি এরকমটাই সত্যি হয় তাহলে কি সত্যি আমি আমার নিজের হাতে ছেলেদেরকে মেরে ফেললাম? এসব কিছু বলে তিনি কান্না করতে থাকেন আর তারা দুজন সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে মাস্টারের সেই ছেলে দুয়ানজুর সঙ্গে কথা বলতে আসে। সে বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড ছিলে, তোমার লক্ষ্য অনেক আলাদা ছিল, তাহলে তুমি এখন এখানে এসব কি করছো? আমরা এখানে জানতে পারি সে আসলে 17কে অনেক আগে থেকেই চিনত। ছোটবেলায় 17 সহ বাকি সবাইকে নর্থ চঙে নিয়ে যাওয়ার পরে যে ছোট ছেলেটি তাদের সবাইকে লেখাপড়া শিখিয়েছিল, এইটাই হচ্ছে সেই ছেলে। এদিকে ভয়েডল্যান্ডে সার্ভেন্ট এসে ইয়ানকে জানায় তারা পৃথিবীতে গিয়ে দেখেছে শিমু ইউঝু রাজ্যে গিয়েছে আর সেখানে তার সঙ্গে জিলিং টেম্পলের স্পিরিটের দেখা হয়েছিল যে তাকে মারার চেষ্টা করেছিল। তখন সে জিজ্ঞাসা করে সে কি তাকে মারতে পেরেছে। সার্ভেন্ট জানায় সে পালিয়ে গিয়েছে। এমনকি শিমুর সঙ্গে একটা স্পিরিটের আনাগোনা দেখা যাচ্ছে, কিন্তু ওই স্পিরিটের কোনো পরিচয় জানা যাচ্ছে না, তবে সে অনেক বেশি পাওয়ারফুল। এটা শুনে ইয়ানকে অনেক অবাক হয় আর সেখানে থেকে চলে যায়। এদিকে দুয়ানজু এখন সেই স্পিরিট মেয়েটিকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে সে কেন সংকে সাহায্য করেছিল, এখানে তার কি স্বার্থ আছে। মেয়েটি তখন ভয় তার কাছে থেকে পালিয়ে বেড়াতে থাকে। তখনই তার সামনে ইয়ানকে চলে আসে। ইয়ানকে তাকে জিজ্ঞাসা করে সে এত হাঁপাচ্ছে কেন। মেয়েটি তো আসলে একটা অপরাধ করেছে, তাই সে আমতা আমতা করছিল, তেমন কিছু বলতে পারছিল না। তখনই দুয়ানজু সেখানে চলে আসলে সে দুয়ানজুকে বলে ইয়ানকে সম্মান জানাতে। সে শিমুর রাইট হ্যান্ড, কিন্তু সে তাকে সম্মান জানায় না, উল্টো তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। ইয়ানকে এখন তার একদম কাছাকাছি চলে আসে। দুয়ানজু তাকে দেখে হাসে আর মনে মনে ভাবতে থাকে তাহলে এই ছেলেটি শিমুর সহকারী। সেই মুহূর্তে ইয়ানকের একটা কাজ পড়ে যায় আর সে ওখানে থেকে চলে যায়। তখন দুয়ান এই মেয়েটির কাছে থেকে জানতে পারে ইয়ানকে শিমুর অনেক বেশি ক্লোজ। শিমুর অবর্তমানে ভয়েডল্যান্ডের সমস্ত কার্যক্রম সেই দেখে, এমনকি শিমু তাকে পছন্দও করে। এটা শুনে দুয়ানজু একটু চিন্তায় পড়ে যায়। শিমু যখন বিকেলে বসেছিল তখনই কিছু কাক এসে তাকে ইনফরমেশন দেয় সমুদ্রের ধারের ফুসাং গাছে ফাটল ধরেছে, সেটা ভেঙে পড়ছে। ইয়ানকে এবং জিয়াং আই দুজন মিলে তাদের পাওয়ারের সাহায্যে এটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এটাকে একমাত্র শিমুই ঠিক করতে পারবে, সেজন্য তারা অনেক চিন্তিত হয়ে যায়। সেদিন রাতে দুয়ানজু যখন বাড়ি ফিরে আসে তখন সে দুয়ানজুকে বলে কিছুক্ষণের মধ্যে আমাদের 10 দিন কমপ্লিট হয়ে যাবে, আমার পাওয়ার আমি পেয়ে যাবো এবং তোমারটা তুমি ফিরিয়ে নেবে। আমাকে ভয়েডল্যান্ডে ফিরে যেতে হবে, সেখানে আমার গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে। দুয়ানজু বলে তুমি যখন ফিরে আসবে তখন হয়তো আমি আর বেঁচেই থাকবো না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু শিমু তাকে কোনো মতেই নিজের সঙ্গে নিয়ে যাবে না। কিছুক্ষণের মধ্যেই তাদের 10 দিন কমপ্লিট হয়ে যায় এবং তাদের দুজনের ইন্দ্রিয় আবারও একে অন্যের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যায়। শিমু দুয়ানের ভেতরে থেকে তার স্পিরিট ল্যাটার্নটা বের করে নেয় আর এরপরে সে দুয়ানজুকে রেখে তার স্পিরিট ল্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়। শিমুর জন্য স্পেশাল একটা গাড়ি নিয়ে আসা হয়েছিল তাকে স্পিরিট ল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। যখন সে গাড়িতে উঠে বসে তখনই সেখানে দুয়ান
দুয়াঞ্জু চলে যায় এবং তাকে বলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। শিমু বলে তোমাকে আমি আমার সঙ্গে কেন নিয়ে যাব? দুয়াঞ্জু বলে তোমার সঙ্গে আমার ডিল হয়েছিল, ডিল শেষ না হওয়া পর্যন্ত তুমি আমাকে রেখে যেতে পারো না। আমার মনের ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। আমার ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে ভয়েডল্যান্ডে যাওয়া। শিমু তাকে বলে তুমি কি জানো মানুষ হিসেবে ভয়েডল্যান্ডে প্রবেশ করার মানে কি? সেখানে তোমাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু তারপরেও দুয়াঞ্জু রাজি ছিল, তাই আর কোনো উপায় না পেয়ে সে তাকে সঙ্গে করে নিয়ে যায়। আর সে ওখানে ফুসাং গাছ দেখতে পায়। শিমু তার পাওয়ারের সাহায্যে ফুসাং গাছের ফাটল ঠিক করে দেয় আর বলতে থাকে এটা এখনো পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে, আমি শুধু এটার ফাটল ঠিক করলাম, দিনে দিনে এটার ভেতরের ক্ষত সারাতে হবে। এরপরে সেই গাছের পাশে একটা খাদ দেখা যায়। শিমু দুয়ানকে সেই খাদ দেখিয়ে বলে যদি মানুষের ভয়েডল্যান্ডে প্রবেশ করতে হয় তাহলে এই খাদের মাধ্যমে প্রবেশ করতে হয়, আর এর ভিতরে যাওয়া মানে হচ্ছে মৃত্যু। কারণ এই খাদে লাফ দেওয়া মাত্রই হাজারো শয়তানি আত্মারা তোমাকে অ্যাটাক করবে, তাদের কাছে থেকে তুমি বাঁচতে পারবে না। দুয়ানজু তখন তাকে বলে আমি হাজারো সৈনিকের সঙ্গে লড়াই করেছি, তুমি খুব ভালো করেই জানো, এখানেও আমি বেঁচে যাব। এটা বলেই সে ওই খাদের ভেতরে লাফ দেয়, যেটা দেখে শিমু একটু অবাকই হয়। তারা দেখতে থাকে দুয়ানজু এর ভেতরে যায় এবং সমস্ত স্পিরিটদের সঙ্গে লড়াই করে জিতে যায়, যেটা দেখে জিয়াং আই বলে বাহ, এই প্রথম কোনো মানুষ ভয়েডল্যান্ডে প্রবেশ করতে পারলো। এখন শিমু গিয়ে তার গাড়িতে বসে পড়ে এবং জিয়াং আই এবং বাকি সৈনিকেরা মিলে সেই গাড়িতে করে উড়ে ভয়েডল্যান্ডের ভেতরে প্রবেশ করে। সেখানে সোভিয়ারিং হল দেখানো হয়, যেখানে চারিদিকে আলো জ্বলছিল। অনেকদিন পরে রানীর ফিরে আসার কারণে এই হল যেন প্রাণ ফিরে পেয়েছে। সেখানে সকলেই উপস্থিত হয়, সবাই এখানে তাকে সম্মান জানায়। আর শিমুর অনেক পাওয়ারফুল একটা এন্ট্রি দেখানো হয়, যেখানে সে স্পিরিটদের উপরে ভর করে হেঁটে হেঁটে নিচে নামে। সে আবারও তার কঠোর মন মানসিকতার ক্যারেক্টারে ফিরে আসে এবং তার খালি আসন যেন তাকে ডাকছিল। যখন সে ওখানে যাবে তখনই দেখতে পায় দুয়ানজু সেখানে ফিরে এসেছে। সে এখন তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর একই সাথে স্বস্তিও ফিরে পায়। সে তার লোকদেরকে বলে এই মানুষকে নিয়ে গিয়ে গেটের সামনে ঝুলিয়ে রাখো। তখন তার কথা মতো তাকে নিয়ে গিয়ে মেন গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়। এর কিছুক্ষণ পরে স্পিরিটদের রাত সভা শুরু করা হয়। এতদিনে সবার অনেক বেশি অভিযোগ জমা হয়ে গিয়েছিল, তারা একে একে নিজেদের অভিযোগ জানাচ্ছিল, যেটা শুনতে শুনতে তার একদম মাথা ব্যথা হয়ে যায়। এত বিচার শুনতে শুনতে এবং সেগুলো সমাধান দিতে দিতে সে বেশ বিরক্তই হচ্ছিল। এখানে ফাংচাং এর ব্যাপারে অভিযোগ আসে যে তাকে মারার চেষ্টা করেছিল। সে বলে ফাংচাং যে অপরাধ করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আগামী 3 দিন পরে গোল্ডেন ওয়াল ডিক্রি শুরু হবে। তার 3 দিন পরে গুয়ান হোয়াই নামক এই লোকটাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হবে এবং তার চুলগুলো কেটে ফেলা হবে। তখন তিনি অনেক বেশি কান্না করতে শুরু করেন। স্পিরিটদের চুল একবার কাটলে আর কখনোই গ্রো করে না, আর তিনি নিজের চুলকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু শিমু তার কোনো কথাই শোনে না আর তাকে সেখানে থেকে নিয়ে যাওয়া হয়। এবার সবগুলো বিচার শেষ করে শিমু সেখানে থেকে চলে যায়। অন্যদিকে দুয়ানজুকে এখনো গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল। তাকে 3 দিন এভাবে ঝুলিয়ে রাখার শাস্তি দেওয়া হয়েছে। সে ওখানে একা ছিল আর আশেপাশে ভৌতিক আওয়াজ হচ্ছিল, যেগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।